আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহানা ইয়াসমিন। আর শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঐতিহাসিক ৮ জানুয়ারি আজ দীর্ঘ ৯ মাস পাকিস্তানের বন্দি শিবিরে কারা যন্ত্রণা ভোগের পর মুক্তি পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তীব্র শীত ও ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন, সড়ক, নৌ ও আকাশ যোগাযোগ বিঘ্নিত। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। করোনার নতুন মারাত্মক ধরন BF7 প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ সতর্কতা, ভারতীয় চালকরা থাকছেন স্ক্রিনিং এর বাইরে। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে কাজ করবে মার্কিন প্রশাসন। শুনছিলেন শিরোনাম সংবাদে। এছাড়াও থাকছে রবিবারে মাই টিভির নিয়মিত আয়োজন স্পোর্টস রাউন্ড। দর্শক, এবার বিস্তারিত সংবাদ। ঐতিহাসিক ৮ জানুয়ারি আজ দীর্ঘ ৯ মাস পাকিস্তানের বন্দি শিবিরে কারা যন্ত্রণা ভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। ১৯৭১-এর ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর নৃশংস গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু করার মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসভবনে আক্রমণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়ে যায়। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির উপর নৃশংস গণহত্যা অপারেশন সার্চ লাইট শুরু করার মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বর রোডের বাসভবনে আক্রমণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে নিয়ে যায়। গ্রেপ্তারের কিছু আগেই ৭১-এর ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বঙ্গবন্ধু। গ্রেপ্তারের দুদিন পর পাকিস্তানি হানাদার বাহিনী বন্দী অবস্থায় পশ্চিম পাকিস্তানের লাহোরের মিলান ওয়ালি কারাগারে আবদ্ধ করে রাখে বঙ্গবন্ধুকে। কারাগারে কোনো পত্রপত্রিকা না দিয়ে সবকিছু থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে ইয়াহিয়া টিক্কা খানের সামরিক জান্তারা। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু তখনও পাক হানাদার বাহিনীর কারাগারে বন্দী থাকায় স্বাধীনতার পূর্ণ স্বাদ থেকে বঞ্চিত ছিল বাঙালি জাতি। দীর্ঘ ৯ মাস পাকিস্তানের বন্দি শিবিরে কারাযন্ত্রণা ভোগের পর ১৯৭২ সালের ৮ জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি লাভ করেন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও বাড়ছে শীত। আর শীত বাড়ার সাথে সাথে গরম কাপড় কিনতে মার্কেট ও ফুটপাতগুলোতে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের মানুষের ভিড় বাড়ছে। এই সুযোগে অতিরিক্ত দাম হাঁকাচ্ছে দোকানদাররা। অসহায় ক্রেতারা বাধ্য হয়ে বেশি দামে কিনছেন শীতের কাপড়। SM খোরশেদ আলমের রিপোর্ট। দেশের বেশিরভাগ জেলায় মৃদু শৈত্যপ্রবাহের রেশ পড়েছে রাজধানী ঢাকাতেও। গত কয়েকদিন কনকনে শীতের সাথে হালকা বাতাস রাজধানীতে শীতের অনুভূতি বাড়িয়েছে। আর তাই গরম কাপড় কিনতে ক্রেতারা ভিড় করছেন রাজধানীর বিভিন্ন মার্কেট ও ফুটপাতগুলোতে। এই সুযোগ কাজে লাগিয়ে বাড়তি দাম হাঁকাচ্ছেন দোকানদাররা। 70 বড় পড়ছে, এবার শীত সবচেয়ে বেশি পড়ছে, অন্যবার কম পড়ছে। 100, 200, আবার কোনোটা 300 বেশি, কোনোটা 50 টাকাও বেশি, কোনোটা 20 টাকাও বেচা লাগে। এই যে কাস্টমার মাল নিচ্ছে, যাচাই করছে, আমার কাছে ভালো পাইছে, আবার এসে নিয়ে গেল। এরকমই আমরা লাভ কম করি, সেলটা বেশি করি। এই ঠান্ডা পড়নে ভালো বিক্রি হচ্ছে কম্বল। জি, 3-4 দিন ধরে খুবই ভালো, কাস্টমার প্রচুর। অসহায় ক্রেতারা বাধ্য হয়ে কিনছেন বেশি দামের গরম কাপড়। কম্বল দাম বললাম, সে ৭,২০০ টাকা চাচ্ছে, আমি ৩,৫০০ টাকা বলছি আর কি। কিছু কিছু দোকানদার একটু করে, কিন্তু অনেকেই ভালো। এই তো বাচ্চাদের জন্য একটু কেনাকাটা করার জন্য আসছি। এই তো শীতের সোয়েটার, মোজা, তারপরে প্যান্ট, এগুলো
না। বাইরের শীতের কাপড় ভালো পাওয়া যায়। দাম এমনিতে মার্কেটের দাম বেশি। যদিও বিক্রেতারা বলছেন পাইকারির দাম বাড়ায়, দাম বাড়িয়েছেন তারাও। দাম এখন মাল আমাদের ক্রয় করতে বেশি দিই, আমরা তো কম দামে বিক্রি করতে পারবো না। যদি বেশি কিনে তাহলে বেশি বিক্রি করতে হবে, আর যদি কমে কিনতে পারতাম এখানে কমে বেচতাম, পাবলিকেরও সুবিধা হইতো। এই শীতে নানান ধরনের সোয়েটার, জ্যাকেট, কোটি সহ বিক্রি হচ্ছে নানা ডিজাইনের কম্বল। আমরা নর্মালি মানুষ যারা আছি মোটামুটি কিনতে পারতেছি, কিন্তু আমাদের থেকে যারা গরিব আছে তাদের নিয়ে বেশি সংশয় মনে হয় মাঝে মধ্যে। SM খোরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এদিকে সারা দেশে দিন দিন বাড়ছে ঘন কুয়াশা ও শীতের তীব্রতা। কনকনে শীতের সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহ। দিনের পুরোটা সময় একই অবস্থা। সকালে শীতের তীব্রতা বেশি, সেই সাথে সূর্যের আলো দেখা মেলে না। পৌষের হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। আজ চুয়াডাঙ্গা ও যশোরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 7.8 ডিগ্রি সেলসিয়াসে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে SM হামিমের রিপোর্ট। প্রচণ্ড শীতে কাবু মানুষ। দিন দিন তীব্র হচ্ছে শীতের প্রকোপ। পৌষের মাঝামাঝি মৃদু শৈত্যপ্রবাহে নাকাল উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় 7.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র ঠান্ডায় অনেকটা স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। উত্তরের সবকটি জেলার চিত্র প্রায় একই। এদিকে ঘন কুয়াশার প্রভাব পড়েছে সড়ক মহাসড়কে। ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া, পাটুরিয়া সহ অন্যান্য ফেরিঘাটগুলোতেও 10 ঘন্টা ফেরি বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। সিরাজগঞ্জের টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতে মানুষের পাশাপাশি গবাদি পশু কাবু হয়ে পড়েছে। ঘন কুয়াশা, হিমেল হাওয়ায় ঠান্ডা, জ্বর, সর্দি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে এ অঞ্চলের মানুষ। কুড়িগ্রামের উপর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কুড়িগ্রামে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী রবিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.6 ডিগ্রি সেলসিয়াস। জেলার উপর দিয়ে কনকনে ঠান্ডা বাতাস বইছে। ঘন কুয়াশায় চারদিক ঢেকে রয়েছে। কুড়িগ্রামের মধ্যে দেখা না যায় ঠান্ডাতে, শীত, প্রচুর শীত। ঠান্ডার কারণে আগুনের পাত থাকি নড়িবের মনে হয় না। সে কুয়াশা, খুব শীত পড়ছে আমার এখানে। মৌলভীবাজারে জেলার সীমান্তবর্তী জুরু উপজেলায় শীত জেঁকে বসেছে। তীব্র শীতে নিম্ন আয়ের মানুষ ও হাওর পাড়ের মানুষজন পড়েছে চরম বিপাকে। মৌলভীবাজার টু বিরিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের চলাচলকারী যানবাহনগুলো ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঝিনাইদহে ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। এতে দেখা যায় না অল্প দূরের দৃশ্য। সকাল থেকে কুয়াশার কারণে দেখা মেলেনি সূর্যের। এতে দুর্ঘটনা এড়াতে সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীত ও কুয়াশা উপেক্ষা করে কাজে ছুটছেন নিম্ন আয়ের মানুষজন। শীত থেকে বাঁচতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন হতদরিদ্র মানুষেরা। ঘন কুয়াশায় হিমেল হাওয়া আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত গাইবান্ধার মানুষের জনজীবন। সূর্যের আলো দেখা না মেলায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষজন। এতে চরম বিপাকে পড়েছে দরিদ্র, ছিন্নমূল বয়স্ক নারী ও শিশুরা। SM হামিম, মাই টিভি, নিউজ ডেস্ক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 4 জানুয়ারি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির আজকের দিন ধার্য করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম এই আদেশ দেন। আদালতে বিএনপি নেতাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। গত 3 জানুয়ারি তাদের 6 মাসের জামিন দেন হাইকোর্ট। একই সঙ্গে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এরপর তাদের জামিন ঠেকাতে আপিল বিভাগের আবেদন করে রাষ্ট্রপক্ষ। করোনা ভাইরাসের নতুন মারাত্মক ধরন BF7 প্রতিরোধে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পরিধানও। ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে করা হচ্ছে করোনা পরীক্ষা। তবে স্থানীয়রা বলেছেন ভারতীয় পণ্যবাহী ট্রাক ড্রাইভার ও হেলপারদের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ নেননি কোনো পদক্ষেপ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম।
চীনে করোনা ভাইরাসের নতুন মারাত্মক ধরন BF7 ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সীমান্তবর্তী জেলা সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নেওয়া হয়েছে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা। ইতোমধ্যে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনা সংক্রমণ রোধে ভারত ফেরত পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার আওতায় আনা হয়েছে। বাংলাদেশ অংশে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হলেও ভারতীয় অংশে স্বাস্থ্যবিধি মানার নেই কোনো প্রবণতা। ইন্ডিয়ার উপরে খুব একটা চেকিং হয় না, কিন্তু আমাদের বাংলাদেশে চেক করছে আর কি। পরে কোনোদিন সতর্ক বলেনি আমাদের। সংক্রমণ রোধে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে যাত্রীদের করোনা পরীক্ষা করা হচ্ছে বলে জানান বন্দরে দায়িত্বরত কর্মকর্তারা। করোনা টেস্ট সহ মাস্ক ব্যবহার, স্যানিটাইজার ব্যবহার সহ সচেতন করা হচ্ছে। এই পর্যন্ত কোনো রোগী শনাক্ত এখনো করতে পারিনি। আমাদের এই কার্যক্রম আগামীতে আমরা অব্যাহত রাখবো। ভারতীয় ট্রাক ড্রাইভার ও হেল্পারদের ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই, ফলে করোনা সংক্রমণের আতঙ্কে এলাকাবাসী। ভাইরাস সমস্যা কেউ যায় না, ওপারে চেক করছে না, এপারেও চেক করছে না। ইন্ডিয়ান ড্রাইভাররা যখন তখন আমাদের ভিতরে এসে ঢুকে যাচ্ছে, আমরা খুব ঝুঁকিপূর্ণভাবে আছি। যদিও ভোমরা বন্দর কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্য বিভাগের গাইডলাইন অনুসারে সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। ড্রাইভার এবং লেবারদের দূরত্ব মেনটেন করাটা খুব কঠিন হয়ে যায়, তারপরও আমরা তাদেরকে বলেছি যেন তারা এই সতর্কতাটা মেনে চলে। করোনা সংক্রমণ রোধে সচেতনতার বিকল্প নেই, এই লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। প্রোটোকল যেটা আছে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা, এই প্রোটোকলটা যেন মানুষজন মেনে চলে। SM হামিম, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী আবু সাইদ অপু। সেখানে EVM ব্যবহার নিয়ে বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। অপু, বৈঠকে কি আলোচনা হয়েছে? কমিশন কি কিছু বলেছে? ধন্যবাদ ফারহানা আপনাকে। আসলে আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে একটু জানাতে চাই, সেটা হচ্ছে যে EVM নিয়ে কিন্তু আসলে সেই কমিশন গঠনের পর থেকে কিন্তু একটা আলোচনায় ছিল। তবে বর্তমান কমিশন শপথ গ্রহণের পরপরই কিন্তু EVM নিয়ে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছিল। তবে EVM-এর পরপর কিন্তু আরেকটি নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছিল, সেটা হচ্ছে NID যে কার্যক্রম সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর প্রক্রিয়া নিয়ে। তো সেটা নিয়ে আজকে আসলে নির্বাচন কমিশনের একটি বৈঠক হয়েছে এবং সেখানে নির্বাচন কমিশনার আরও অন্যান্য কমিশনাররা ছিলেন, তারা বৈঠক করেছেন এবং বৈঠকে আসলে যে বিষয়গুলো সিদ্ধান্ত হয়েছে, যে আলোচনা হয়েছে, যে আসলে NID এবং ন্যাশনাল আইডি কার্ড নিয়ে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় এবং ন্যাশনাল আইডি কার্ড আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা যাবে কিনা, সেই সব বিষয় নিয়ে অনেক বিষয় ধরনের আলোচনা হয়েছে। তা আলোচনার মধ্যে একটা জিনিস স্পষ্ট হয়েছে যে নির্বাচন কমিশন আসলে চায় যে NIDটা যেহেতু নির্বাচন কমিশনের কাছে আছে, যেহেতু সামনে সাধারণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সেহেতু তারা তাদের কাছে রাখতে চাচ্ছে। এটাই এতটুকুই কারণে সে বিষয় নিয়ে কিন্তু সরকারের সাথে তারা কথা বলবেন, এমনটি তারা জানিয়েছেন এবং EVM-এর ব্যবহারটার বিষয়টি সাধুবাদ জানিয়েছেন। যদিও অনেকের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া ছিল, যারা এসব সুধীজনরা এখানে এসেছিলেন, তারপরে সবাই আসলে একটা প্রত্যাশা ব্যক্ত করেছেন যে EVM পদ্ধতির ব্যাপারটা এই নির্বাচনের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। পরে কিন্তু আসলে নির্বাচন কমিশনার আলমগীর হোসেন আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদের সাথে ব্রিফিংকালে তিনি একটা বিষয় আমাদেরকে শুধু জানিয়েছেন যে এই নির্বাচনে আসলে যে সরকারের সাথে তারা কথা বলে NIDটি আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিলে নির্বাচনে কোনো ব্যাঘাত ঘটবে কিনা। তবে তাদের মধ্যেও একটি অসন্তোষ প্রকাশ রয়েছে এবং তারা এতটুকু স্বস্তির পরামর্শ নিচ্ছেন যে যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তর করা হয় না কেন সরকারের তরফ থেকে, তারপরেও কিন্তু এই সার্ভার এবং যে নির্বাচনী যে কার্যক্রম সমস্ত কিন্তু থাকছে এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের কাছে। অর্থাৎ এটাই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ খবর। তবে কিছুক্ষণ আগে আমরা নির্বাচন কমিশনের রাশেদা সুলতানের সাথে কথা বলার চেষ্টা করেছি, তিনি এ বিষয়ে আসলে তেমনভাবে কথা বলতে চাননি। তবে সব কিছু মিলে একটা কথাই বলতে হয় যে ফারহানা, যে আসলে নির্বাচনটিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা করা দরকার তাই করবেন। তবে আগামী 1 মাসের মধ্যেই কিন্তু আসলে নির্বাচন কমিশন এই NID ভবনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসলে যাবে কিনা সে বিষয়ে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং সেটি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। ফারহানা, ধন্যবাদ অপু আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির অগ্রগতির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে মার্কিন প্রশাসন কাজ করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের পরিচয়পত্র গ্রহণকালে লিখিত বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট এসব কথা বলেন। রোববার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। দূতাবাস জানায়, সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার সময় মার্কিন প্রেসিডেন্টকে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা জানান রাষ্ট্রদূত ইমরান। রাজধানীর শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী হাসান জাকির। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জাকির, শীতজনিত রোগে আক্রান্তদের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ফারহানা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনের যে টানা শৈত্য প্রবাহ, সেটিতে কিন্তু মানুষজন শীতে কাতর হয়ে রয়েছে রাজধানী সহ গোটা দেশে। এরই মাঝে শিশু যারা রয়েছেন, প্রতিটি শিশু কিন্তু ঠান্ডাজনিত রোগে প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে। বর্তমানে আমি শ্যামলীর যে শিশু হাসপাতালটি রয়েছে, আমরা সেখানে রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন যে হাসপাতালে কিন্তু প্রচুর ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে এবং প্রতিটি ওয়ার্ডের শিশু রোগীতে কানায় কানায় পরিপূর্ণ রয়েছে এবং সকাল থেকে বিভিন্ন ধরনের রোগী, শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে আসছেন। বিশেষ করে ঠান্ডার প্রবণতায় কিন্তু নিউমোনিয়ার যে প্রাদুর্ভাব, সেটি কিন্তু বেড়ে গিয়েছে শিশুদের এবং অনেকে বলছেন, অভিভাবক যারা সাথে এসেছেন তারা বলছেন যে শিশুটি শ্বাসকষ্টজনিত যেই রোগ, সেই রোগেও আক্রান্ত হচ্ছেন। এরই মাঝে আমরা বেশ শিশু বিশেষজ্ঞ এবং হসপিটালের যারা ডাক্তার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে ঠান্ডাজনিত এই রোগ থেকে বাঁচাতে হলে শিশুকে গরম পরিবেশে তাকে রাখতে হবে এবং কোনো ধরনের ঠান্ডা, কাশি এবং শ্বাসকষ্ট এবং নাক বন্ধ হওয়ার মতো যে জটিলতাগুলো রয়েছে, সেগুলো দেখা গেলে কিন্তু শিশুকে দ্রুত হসপিটালে শরণাপন্ন হতে হবে এবং এখান থেকে তাকে চিকিৎসা দিতে হবে। এবং ডাক্তাররা যেটি বলেছেন, যে কোনো শিশুই যখন ঠান্ডাজনিত কোনো ধরনের রোগে আক্রান্ত হবে, সাথে সাথেই তাকে হসপিটালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তাকে পরামর্শ দিয়েছেন শিশু হাসপাতালের যারা ডাক্তার রয়েছেন তারা। আজকে সকাল থেকে এ পর্যন্ত আপনার শিশু ওয়ার্ডে, যেখানে শ্বাসকষ্টজনিত রোগীরা ভর্তি থাকে, সেখানে 170টি বেডের মধ্যে 170টি বেডই কানায় কানায় পরিপূর্ণ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এর বাইরেও ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু বড়দের পাশাপাশি শিশু রোগীর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং এই সকল রোগীর আসার একটি কারণ, সেটি হলো প্রচণ্ড শৈত্য প্রবাহে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে। ধন্যবাদ জাকির আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, শিশু হাসপাতাল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান জাকির। কোনোভাবেই পিছু ছাড়ছে না করোনা ভাইরাস। কিছুদিন পরপর রূপ বদলে একের পর এক সৃষ্ট ভেরিয়েন্টের কারণে নাজেহাল পুরো বিশ্ব। এবার অমিক্রন ভেরিয়েন্টের নতুন সাবলাইন XBB.1.5 ছড়িয়ে পড়েছে দেশে দেশে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশে নীরব তাণ্ডবের পর এর শীতেই পুরো ইউরোপে ছড়িয়ে পড়তে পারে করোনার নতুন এ ধরন। শনিবার সুইজারল্যান্ডের বাজেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিচার্ড নেহের ও জার্মানির মহামারী বিশেষজ্ঞ অধ্যাপক হায়োজিব গণমাধ্যমকে জানান, ওমিক্রনের নতুন ভেরিয়েন্টটি উত্তর পূর্ব মার্কিন যুক্তরাষ্ট্রে ঠিক যেভাবে তাণ্ডব চালিয়েছে, ঠিক তেমনি জার্মানি সহ গোটা ইউরোপের জন্যই তা হুমকির। দর্শক, এবার খেলার সংবাদ। টুর্নামেন্ট শুরু হলেও বিতর্ক থামেনি বিপিএল ঘিরে। সাকিব মাশরাফির সমালোচনায় বিসিবি তেমন প্রতিক্রিয়া না দেখালেও এবারের আসরের ব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট সমর্থকরা। তাদের মতে দিনে দিনে জৌলস হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে দামি এই টুর্নামেন্ট। SM আরিফের রিপোর্ট।
একটা জাতা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরো বেটার ওয়েতে হয়। একই মাঠে সবকিছু হচ্ছে, প্র্যাকটিস হচ্ছে, এটা হজবরল ব্যাপার। দুজনের কথাই স্পষ্ট, মাঠের খেলা ছাড়া সবকিছুতেই অগোছালো বিপিএল এর নবম আসর। আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে। ব্যাখ্যা দিতে গিয়ে বিসিবির নানা অজুহাত। আমাদের লিমিটেশনগুলো জানলে হয়তো ওনার অবস্থান থেকে বা ওনার এই কথা হয়তো উনি বলতেন কিনা আরটাও। তেমন প্রতিক্রিয়া নেই বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও। ও আগ্রহ প্রকাশ করছে, আমরা গভর্নিং বোর্ডের থেকে তাদের আসার জন্য ওয়েলকাম জানাই। তবে কি অব্যবস্থাপনার দায় মেনে নিয়েছে বোর্ড? মেনে না নিয়ে উপায়ও নেই। নবম আসরে এসেও পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ডিআরএস। এত বড় টুর্নামেন্ট অথচ ক্রীড়াঙ্গনের আবহও নেই সেভাবে। বিশ্বের বড় বড় তারকারাও যেন মুখ ফিরিয়ে নিচ্ছে সাধারণ দর্শকও। যেমন আগে গেল খেলতো, তারপরে হচ্ছে ম্যাক্সওয়েল খেলতো, বড় বড় প্লেয়াররা খেলতো। কারণ আমাদের বাংলাদেশে ভালো ভালো দামি দামি প্লেয়ার ওরা আসতে চায় না। এবার বিপিএলটা হচ্ছে একদম সাদামাটা। ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে বিপিএল, যার দায় বোর্ডকেই নিতে হবে বলে মনে করেন সমর্থকরা। অন্য সব লিগ সামনে আগায় আর বাংলাদেশের লিগ আর পিছাইতেছে। এবার কোনো বিপিএল এখন হইতে না, আমি জানি। প্রাণপ্রিয় খেলা ক্রিকেট, ওই খেলার কোনো আমেজটা যে এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। 7টা দলের নাম কি? সাকিব ভাইয়ের হাতে 2 মাসের সময় দেওয়া হোক, সাকিব ভাই বিপিএল তারা আরো এগিয়ে নিয়ে যাক। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো যেভাবে দাপট নিয়ে এগিয়ে চলছে, সেখানে উল্টো পথে বিপিএল। শুরুটা দারুণ হলেও বিসিবির সুষ্ঠু পরিকল্পনার অভাবে আমরা ক্রমেই কি পিছিয়ে পড়ছি না, এমন প্রশ্ন সবার মুখে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। এই ছিল আমাদের এখনকার আয়োজন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সংবাদ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।